আজ আমরা যে অডিও বুকটা নিয়ে কথা বলবো তার শিরোনাম হাউ টু টক টু দি ইউনিভার্স। নামটা শুনলেই কেমন একটা কৌতূহল জাগে, তাই না? একদম। এর মূল ধারণাটাই বেশ আকর্ষণীয় আর কি। মহাবিশ্ব নাকি কোনো শূন্য স্থান নয়, বরং এটা একটা জীবন্ত সত্তা যা আমাদের সাথে কথা বলছে প্রতিনিয়ত। হ্যাঁ, প্রতিনিয়ত। তবে কোনো ভাষায় নয়, শক্তি আর কম্পনের মাধ্যমে। তো আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেঁটে আমরা এই বইয়ের মূল দর্শনটা বোঝার চেষ্টা করব। ঠিক তাই। আর এই যাত্রার গোড়াতেই যে ধারণাটা রয়েছে তা হলো আমাদের চিন্তা, আমাদের অনুভূতি, এগুলো আসলে নিছক ব্যক্তিগত ব্যাপার নয়। এগুলো তাহলে কি? এগুলো এক একটা শক্তিশালী সংকেত যা আমরা মহাবিশ্বে পাঠাচ্ছি। এই অডিওবুক দাবি করে যে আমরা যদি এই সংকেত পাঠানোর প্রক্রিয়াটা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা আমাদের বাস্তবতাকে নতুন করে গড়তে পারব। এটা একটা বেশ বড় দাবি। অবশ্যই। তাই এর ভেতরের যুক্তিগুলো খতিয়ে দেখাটা জরুরি। তাহলে চলুন একেবারে ভিত্তি থেকে শুরু করি। বইয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটাই হলো কম্পন বা ভাইব্রেশন। বলা হচ্ছে আমাদের চারপাশে সবকিছুই শক্তি, এবং সেই শক্তি সবসময় কাঁপছে। হ্যাঁ, ভাইব্রেট করছে। আমাদের চিন্তা, অনুভূতি সবকিছুরই নাকি নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ, এবং এখানেই বিষয়টা মজার। বইটিতে উচ্চ এবং নিম্ন এই দুই ধরনের ফ্রিকোয়েন্সির কথা বলা হয়েছে। যেমন যখন আমরা আনন্দ বা ভালোবাসা অনুভব করি, তখন আমরা একটা উচ্চ ফ্রিকোয়েন্সিতে কাঁপি। আর ভয় বা হতাশায় থাকলে তখন আমাদের ফ্রিকোয়েন্সি থাকে অনেক নিচু। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মহাবিশ্ব আমাদের মুখের কথা সাড়া দেয় না, সাড়া দেয় আমাদের এই কম্পনে। এই ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। মানে কথার চেয়ে কম্পন বেশি শক্তিশালী, এটা কিভাবে কাজ করে? বইটাতে একটা চমৎকার উদাহরণ আছে। ধরুন কেউ মুখে সারাদিন বলছে আমি জীবনে প্রাচুর্য চাই, কিন্তু তার মনের গভীরে যদি সবসময় অভাবের ভয় কাজ করে, আমার কাছে যথেষ্ট নেই, এই অনুভূতিটা একদম, তাহলে সে আসলে মহাবিশ্বে কোন সংকেতটা পাঠাচ্ছে? অভাবের। তার ভেতরের অনুভূতিটাই তার আসল কম্পন। তাই ইতিবাচক কথাগুলো তখন একটা ফাঁপা শব্দের মতো হয়ে যায়। মহাবিশ্বের ভাষা হল অনুভূতি, শব্দ নয়। তার মানে যা চাইছি সেটা মন থেকে অনুভবও করতে হবে। আচ্ছা, এই কম্পনের ধারণার সাথেই তো সুস্পষ্ট উদ্দেশ্যের বিষয়টা চলে আসে। হ্যাঁ, ক্লিয়ার ইন্টেনশন। বইটা বলছে শুধু আমি সুখী হতে চাই বা আমার টাকা দরকার এ ধরনের ধোঁয়াশাপূর্ণ ইচ্ছা নাকি কোনো কাজেই আসে না। একদমই না। উদ্দেশ্যকে হতে হবে একটা লেজার বিমের মতো তীক্ষ্ণ। একটা শক্তিশালী উদ্দেশ্যের তিনটি মূল উপাদানের কথা বলা হয়েছে। প্রথমটা হলো নির্দিষ্টতা, মানে স্পেসিফিক হওয়া। যেমন আরও টাকা চাই না বলে বলতে হবে আমি আমার সৃজনশীল কাজের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করছি। দ্বিতীয়টা হলো বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্স ব্যবহার করা। এখানেই আমার একটা প্রশ্ন জাগে, যে জিনিসটা এখনো ঘটেনি সেটাকে বর্তমানকালে বলাটা কি নিজেকে একরকম মিথ্যে বলা বা অভিনয় করা নয়? এটা মনে মেনে নিতে একটু কষ্ট হয়। খুব ভালো একটা প্রশ্ন। বইটা বলছে এটাকে মিথ্যে বলা হিসেবে না দেখে একটা মানসিক মহড়া হিসেবে দেখতে হবে। মানসিক মহড়া? হ্যাঁ। ধরুন একজন অ্যাথলিট মনে মনে তার দৌড়টা কল্পনা করে। সে তো নিজেকে অপমান করছে না, সে তার মস্তিষ্ক আর শরীরকে সাফল্যের জন্য প্রস্তুত করছে। ঠিক সেভাবে আমি আমার স্বপ্নের বাড়িতে বাস করছি এই কথাটি বলার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে সেই বাস্তবতার সাথে পরিচিত করাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর তৃতীয় উপাদানটি হল আবেগীয় সংযোগ। উদ্দেশ্যটা পূরণ হলে ঠিক কেমন অনুভূতি হবে, আনন্দ, শান্তি বা স্বাধীনতা, সেই অনুভূতিটাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসা। এই আবেগটাই হলো জ্বালানি, এটাই কম্পনকে শক্তিশালী করে। বেশ, উদ্দেশ্য তো না হয় লেজারের মতো তীক্ষ্ণ করে নিলাম, কিন্তু মনে যদি সন্দেহের একটা দেওয়াল থাকে তাহলে তো সেই তীক্ষ্ণ উদ্দেশ্য কোনো কাজে আসবে না। ঠিক এখানেই বিশ্বাসের ভূমিকা চলে আসে। হ্যাঁ, কম্পনার উদ্দেশ্যের পর সবচেয়ে জরুরি হলো বিশ্বাস। বইটাতে বিশ্বাসকে একটা ট্রান্সমিটারের সাথে তুলনা করা হয়েছে। আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন, বিশ্বাস যদি দুর্বল হয় তাহলে সংকেতটা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবেই না। আর এখানেই তো মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা আরএএস এর উদাহরণটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আরএএস জিনিসটা ঠিক কি? একটু সহজ করে যদি বুঝিয়ে বলা যায়, কারণ এটা একটা টেকনিক্যাল টার্ম। অবশ্যই। সহজ কথায় আরএস হলো আমাদের মস্তিষ্কের ব্যক্তিগত ফিল্টার।
বা বলতে পারেন দারোয়ান। দারোয়ান? হ্যাঁ, আমাদের চারপাশে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ তথ্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তার সবই খেয়াল করি না। এই আরএস ঠিক করে দেয় কোন তথ্যটা আমাদের মনোযোগের যোগ্য, আর এটা আমাদের বিশ্বাস আর ফোকাসের ভিত্তিতে কাজ করে। যেমন ওই লাল গাড়ির উদাহরণটার মতো। একদম। আপনি যদি একটা লাল রঙের গাড়ি কিনবেন বলে ভাবেন, হঠাৎ দেখবেন রাস্তাতে শুধু লাল গাড়িই চোখে পড়ছে। গাড়িগুলো কিন্তু আগেও ছিল, কিন্তু আপনার আরএস সেগুলোকে ফিল্টার করে আপনার সামনে আনেনি। বইটা বলছে এই ফিল্টারটাকে আমরা সুযোগ খোঁজার কাজে ব্যবহার করতে পারি। বাহ, দারুণ উদাহরণ। কিন্তু আমাদের মস্তিষ্ক তো উল্টো কাজ করতে অভ্যস্ত। আমরা আগে প্রমাণ খুঁজি, তারপর বিশ্বাস করি। বইটা তো ঠিক তার উল্টোটা করতে বলছে। ঠিক, আগে বিশ্বাস করো, প্রমাণ পরে আসবে। এই মানসিক বাধাটা পার করা তো খুব কঠিন। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বইটা বলছে বিশ্বাস কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একটা সচেতন সিদ্ধান্ত, একটা অনুশীলন। বিশ্বাস হলো বীজ, আর প্রমাণ হলো ফল। আমরা তো ফল পাওয়ার জন্য আগে বীজ পুঁতি, তাই না? তা তো ঠিক। এর জন্য প্রথম ধাপ হল নিজের সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চিহ্নিত করা। আমাদের মনের গভীরে গেঁথে থাকা কিছু ধারণা, যেমন আমি যথেষ্ট ভালো নই বা সাফল্য খুব কঠিন, এই বিশ্বাসগুলোই আমাদের পাঠানোর সংকেতে বাধা দেয়। তাহলে মহাবিশ্বের কাছে চাওয়ার সঠিক পদ্ধতিটা কি? এটা যে শুধু মুখে বলা নয় তা তো বুঝলাম। বইটাতে ভিজুয়ালাইজেশন বা জার্নালিংয়ের মতো কিছু পদ্ধতির কথা বলা হয়েছে। হ্যাঁ, চাওয়ার প্রক্রিয়াটাকে আরও শক্তিশালী করার জন্য একটা সূত্র দেয়া হয়েছে। কি চাই, কেন চাই আর অনুভূতি, এই তিনটে মিলিয়ে একটা সুস্পষ্ট অনুরোধ। কি, কেন আর অনুভূতি? হ্যাঁ, শুধু কি চাই তা যথেষ্ট নয়। এর সাথে কেন যোগ করলে উদ্দেশ্যের পেছনে একটা গভীর অর্থ তৈরি হয়। যেমন, আমি এমন একটি সৃজনশীল পরিবেশে কাজ করছি যেখানে আমার পছন্দের কাজের জন্য ভালো পারিশ্রমিক পাচ্ছি। এটা হলো কি? আর কেন? কারণ এটি আমাকে শিল্পী হিসেবে বিকশিত হতে এবং আমার কাজের মাধ্যমে অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ দেয়। আর সবশেষে অনুভূতি। এই সবকিছু পাওয়ার পর যে স্বাধীনতা আর আনন্দ আসবে, সেই অনুভূতিটাকে আগে থেকেই ধারণ করা। আচ্ছা, ধরে নিলাম আমি এই সবকিছু ঠিকঠাকভাবে করলাম। আমার উদ্দেশ্য পরিষ্কার, বিশ্বাসও দৃঢ়, অনুরোধও পাঠিয়ে দিয়েছি। এরপরের ধাপটাই সম্ভবত সবচেয়ে কঠিন, অপেক্ষা করা এবং প্রক্রিয়ার ওপর আস্থা রাখা। হ্যাঁ, আমার মতো অধৈর্য মানুষের জন্য তো এটা একটা বিরাট পরীক্ষা। এটা প্রায় সবার জন্যই কঠিন। বইটিতে একটা অসাধারণ বীজের উপমা দেওয়া হয়েছে। আমরা যখন মাটিতে একটা বীজ পুঁতি, তখন কি প্রতিদিন মাটি খুঁড়ে দেখি চারাটা গজালো কিনা? না, তা তো করি না। করলে তো বীজটাই নষ্ট হয়ে যাবে। ঠিক তাই, আমরা শুধু নিয়ম করে জল দিই আর ভরসা রাখি। ঠিক সেভাবেই নিজের চাওয়ার পর কখন আর কিভাবে সেটা পূরণ হবে, সেই দুশ্চিন্তাটা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই ছেড়ে দেওয়া বা ডিট্যাচমেন্টের ধারণাটা আমার কাছে একটু কোলাহল মনে হয়। এর মানে কি এই যে আমি যা চেয়েছি সেটার প্রতি আমার আর কোনো আগ্রহ থাকবে না? না না, ব্যাপারটা তা নয়। চাওয়া এবং নির্লিপ্ত থাকা, এই দুটো একসাথে কিভাবে সম্ভব? এটা নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়। বইটা এটাকে বোঝানোর জন্য রেস্টুরেন্টের একটি উদাহরণ ব্যবহার করেছে। ধরুন, আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে আপনার পছন্দের খাবার অর্ডার করলেন। বেশ। অর্ডার দেওয়ার পর কি আপনি নিশ্চিন্তে বন্ধুদের সাথে গল্প করেন, নাকি প্রতি মিনিটে রান্নাঘরে গিয়ে খোঁজ নেন আমার খাবারটা কত দূর? না, নিশ্চিন্তেই থাকি, কারণ আমি জানি খাবারটা আসবে। ঠিক, এই মনোভাবটাই হলো ডিট্যাচমেন্ট। এর মানে হলো আপনার সুখ বা মানসিক শান্তি ওই জিনিসটা পাওয়ার ওপর নির্ভরশীল নয়। আপনি জানেন ওটা আসছে, তাই আপনি বর্তমান মুহূর্তটাকে উপভোগ করতে পারেন। এই উদাহরণটা দারুণ, এটা বুঝতে খুব সাহায্য করল। আচ্ছা, আস্থার ধাপটা পার করার পর আসে গ্রহণ করা বা রিসিভিংয়ের পর্ব। এটা তো সহজ হওয়ার কথা। মনে হয় সহজ। যা চেয়েছি তা পেলে তো খুশি মনেই গ্রহণ করব। কিন্তু বইটা বলছে এখানেও নাকি অনেকে ভুল করে। এটা কিভাবে সম্ভব? এটা বেশ অবাক করার মতো হলেও সত্যি। অনেক সময়ে মানুষ নিজের অজান্তেই যা চেয়েছে তা প্রত্যাখ্যান করে। কেন? এর পেছনে দুটো প্রধান কারণ থাকে। এক, তাদের মনে হয় তারা এর যোগ্য নয়। হয়তো বড় কোনো সুযোগ এলো, কিন্তু তাদের ভেতরের বিশ্বাসটা বলে ওঠে, এটা আমার জন্য নয়, আমি এটা সামলাতে পারবো না। আর দ্বিতীয় কারণটা? দুই, তারা যেভাবে চেয়েছিল জিনিসটা ঠিক সেভাবে আসে না। হয়তো কেউ একটা নির্দিষ্ট চাকরির জন্য প্রার্থনা করছিল,
কিন্তু তার কাছে অন্য একটা ব্যবসার সুযোগ এলো। সে ওই সুযোগটাকে চিনতেই পারল না। কারণ সে একটা নির্দিষ্ট প্যাকেজের জন্য অপেক্ষা করছিল। একদম। তাহলে সঠিকভাবে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? এর জন্য সবচেয়ে শক্তিশালী টুল হল কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। বইটিতে কৃতজ্ঞতাকে আরও বেশি কিছু পাওয়ার প্রবেশদ্বার বলা হয়েছে। প্রবেশদ্বার? হ্যাঁ, আমাদের জীবনে যা কিছু ভালো আছে তা যত ছোটই হোক না কেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্বের কাছেই বার্তা যায়, হ্যাঁ, আমি প্রস্তুত এবং আমি যা পাচ্ছি তার কদর করি। তখন মহাবিশ্ব আরও বেশি কিছু দেওয়ার জন্য পথ খুলে দেয়। ঠিক, আর যা পাওয়া যায় সেটাকে উদযাপন করার কথাও বলা হয়েছে। এই উদযাপন আমাদের নতুন বাস্তবতাকে মানসিকভাবে গেঁথে ফেলতে বা অ্যাঙ্কার করতে সাহায্য করে। এই পুরো যাত্রাপথে তো নিশ্চয়ই বাধাও আসে। যখন আমরা কিছু চাই আর তার বদলে উল্টোটা ঘটে, তখন তো মনে হয় এই সবকিছুই অর্থহীন। অবশ্যই আসে। এই সেটব্যাক বা প্রতিকূলতাগুলোকে কিভাবে দেখার কথা বলা হয়েছে? হ্যাঁ, এবং এই অংশটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। বইটার মতে এগুলো ব্যর্থতা নয়, বরং এগুলো হলো নিজের কম্পন এবং ইচ্ছাকে আরও পরিষ্কার করার জন্য মহাবিশ্বের পাঠানো আমন্ত্রণ। আমন্ত্রণ? হ্যাঁ, এখানে একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, গুলতির উপমা। গুলতি দিয়ে পাথর ছোড়ার আগে আমরা রাবারটাকে পেছনের দিকে টানি, তাই না? হ্যাঁ, সামনের দিকে নয়। বাইরে থেকে দেখে মনে হতে পারে এটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি যত বেশি পেছনে টানা হবে পাথরটা তত বেশি গতিতে সামনে এগিয়ে যাবে। বাহ, এটা তো ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেয়। আমি আগে কখনো এভাবে ভাবিনি। ঠিক তাই, প্রতিটি বাধা বা সেটব্যাক আসলে আমাদের দেখিয়ে দেয় যে আমাদের বিশ্বাসে কোথায় ঘাটতি আছে, অথবা আমাদের উদ্দেশ্যটা আরও কতটা পরিষ্কার হওয়া দরকার। এগুলোকে ফিডব্যাক হিসেবে দেখার কথা বলা হয়েছে। তাহলে পুরো যাত্রাপথচালেবি এক কথায় সারসংক্ষেপ করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। প্রথমে সবকিছুকে কম্পন হিসেবে বোঝা, তারপর লেজারের মতো তীক্ষ্ণ উদ্দেশ্য তৈরি করা, সেই উদ্দেশ্যকে বিশ্বাস দিয়ে শক্তিশালী করা, সুস্পষ্টভাবে চাওয়া, এরপর আস্থা রেখে অপেক্ষা করা, এবং সবশেষে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা। এটা একটা সম্পূর্ণ চক্র। একদম। আর এই অডিওবুকের চূড়ান্ত বার্তা হল, মূল উদ্দেশ্য কেবল বাইরে থেকে কিছু পাওয়া নয়, বরং নিজের ভেতরে সেই কাঙ্ক্ষিত বাস্তবতার শক্তিকে ধারণ করা। অর্থাৎ কেবল প্রাচুর্যের কথা না ভেবে একজন প্রাচুর্যময় মানুষ যেভাবে ভাবে সেভাবে জীবনযাপন করা। ঠিক, তখন আর কৌশলগুলো নিয়ে ভাবতে হয় না। চাওয়া পাওয়াগুলো আপনার সত্তারই একটা স্বাভাবিক অংশ হয়ে যায়। মূল লক্ষ্য হল কাঙ্ক্ষিত সত্তায় রূপান্তরিত হওয়া, কেবল কাঙ্ক্ষিত বস্তু পাওয়া নয়। দারুণ এক আলোচনা হলো। এই পুরো ব্যাপারটা শোনার পর একটা গভীর প্রশ্ন মনে আসছে, যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। অডিও বুকটি শেষ হয়েছে এই লাইনগুলো দিয়ে, দ্য ইউনিভার্স ইজ স্টিল লিসনিং, হোয়াট উইল ইউ সে নেক্সট? মহাবিশ্ব এখনও শুনছে। হ্যাঁ, এরপর কি বলার আছে? এই প্রশ্নটা আসলে আমাদের নিজেদের ভেতরের কথোপকথন নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে।